বোন ডিসঅর্ডারের সমস্যা এখন ঘরে ঘরে। অনেকেই এই সমস্যার সমাধানের উপায় জানেন না। সেই সমস্যার সমাধানের উপায় জানার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি এক বিশিষ্ট অর্থোপেডিকের কাছে। দেখে নেব কে রয়েছেন আজকে আমাদের সাথে। আমাদের সাথে আজকে পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি এমএস অর্থোপেডিক হর্ষবর্ধন বিনায়কিয়া। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞাসা করব যে অনেকেরই মনে প্রশ্ন যে বোন ডিসঅর্ডার কি? দেখুন, বোন ডিসঅর্ডার লাইক আমাদের শরীরে সব অঙ্গে, হাড়েও অনেক রকমের প্রবলেম হয়। শুধু হাড় ভাঙ্গা একমাত্র হাড়ের রোগ নয়, অনেক রকমের ক্রনিক প্রবলেমস আছে। যেমন অস্টিওপোরোসিস আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে। অস্টিওপোরোসিসটা বেসিক্যালি প্রত্যেক লোকের ওভার টাইম, মানে বয়স বাড়লে হাড়গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। কেন? শরীরের হাড় তৈরি করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। যেমন চুল পেকে যায়, সেইভাবে হাড় তৈরি করার ক্ষমতাটা কমে যায়। এবার কোনো কোনো লোকজনের এটা খুব সিভিয়ার ভাবে হয়, কোনো কোনো লোকের কম হয়। এটা অবশ্যই লাইফস্টাইল আর জেনেটিক কজেস আছে, মানে অনেক কারণ আছে কেন অন্য, মানে সব লোকের আলাদাভাবে এই রোগটা হয়। বাট মানে এটা বলার আমার রিজন হচ্ছে যে এটাকে আগে থেকে যদি আমরা ডায়াগনোজ করি, মানে আমরা জানি যে এরকম একটা রোগ আছে বা একটা এজ রিলেটেড চেঞ্জ আছে, তাহলে তার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বা তাকে কমিয়ে দেওয়ার জন্য, যেহেতু ফ্র্যাকচার পরে হওয়ার চান্স কমে, বিকজ এই অস্টিওপোরোসিসটা যদি খুব বাড়াবাড়ি হয়ে থাকে তখন আপনার কোমরের হাড়, হিপ জয়েন্ট এগুলো সব ভেঙে যেতে পারে। একটা ট্রিভিয়াল ট্রমা, মানে জাস্ট একটু ঝাটকা লাগলে বা একটু পড়ে গেলেই হাড়গুলো ভেঙে যেতে পারে। তো এখন অনেক রকমের ওষুধ এসছে যাতে এটাকে, এই অস্টিওপোরোসিসটা আটকে দেওয়া যায় বা স্লো ডাউন করে দেওয়া যায়। এবার কাকে ওই ওষুধটা লাগবে আর কাদের লাগবে না, সেটার জন্য একটা অর্থোপেডিক বা যারা বোন ডিসঅর্ডারের ওপরে এক্সপার্ট তাদের কনসাল্ট করা উচিত। এটা হলো একটা। অস্টিও আর্থ্রাইটিস যেটা বললাম, ওটা হচ্ছে হাড়গুলো ক্ষয়ে যাওয়া। নিশ্চয়ই সবাইয়ের হাঁটু আর কোমরের ব্যথা হয়। এবার এটা মেনটেন করা যায় লাইফস্টাইলে, অনেক চেঞ্জেস করে, এক্সারসাইজ করে ওটাকে ম্যানেজ করা যায়। আর অবশ্যই নি রিপ্লেসমেন্ট একটা লাস্ট অপশন আছে। এবার কার রিপ্লেসমেন্ট লাগবে, কার শুধু লাইফস্টাইল চেঞ্জেস বা এক্সারসাইজের মাধ্যমে কাজটা চলবে, এটা ও একটা অর্থোপেডিক বা বোন প্রবলেম বলতে পারেন। সো অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস অবশ্যই অনেক প্রবলেম আছে, মানে হাত আর পা আর শিরাতে এত কিছু প্রবলেম থাকতে পারে। বাট এই দুটো একটা জেনারেল প্রবলেম, যেটা 100% সব লোকের হবে। এমন নয় যে কোনো কোনো লোকের হবে, এভরি ওয়ান উইল সাফার, কম বা বেশি, বাট সব লোকের হয়। এটা কেন হয়? বিকজ এটা প্রসেস অফ এজিং, মানে আমাদের বয়স বাড়ছে, এটা সেনাইলিটির প্রসেস, মানে এটা সব লোকের হবে। উই ক্যানট প্রিভেন্ট ইট। আমরা করতে পারি যেটাকে ম্যানেজ করে আটকে দিয়ে কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে দিই। মানে ইট ইজ অ্যান ইররিভার্সিবল চেঞ্জ, কিন্তু আমরা এটাকে এখন অনেক রকমে এটাকে ম্যানেজ করে স্লো ডাউন বা আটকেও দিয়ে দিতে পারি। তাতে একটা লোকের নর্মাল লাইফ এর কোয়ালিটি হবে। আমরা বেসিক্যালি লাইফ কোয়ালিটি এর উন্নতি করি। আমাদের কোনো ডিজিজ মোস্টলি এমন কিছু হয় না যেটা লাইফ থ্রেটনিং হবে। মোস্টলি ওই কোয়ালিটি অফ লাইফ, একটা লোক যদি অ্যাক্টিভ থাকতে চায়, সে একটা বয়সের পরে শুধু বসে থেকে বা শুয়ে থেকে চায় না, তাদের আমরা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য আমাদের কাছে অনেক রকমের ট্রিটমেন্ট আছে। তো এটা কেন হয়, ওই বললাম যেটা জেনেটিক, লাইফস্টাইল অ্যান্ড এজ রিলেটেড চেঞ্জ উইচ ইজ ইনএভিটেবল, মানে হবেই। আমি এটা রিভার্স বা মানে এটা না হয় সেটা আমি করতে পারবো না। এটাকে একটা ভালো জায়গায় এনে একটা অপটিমাম লেভেলে আনিয়ে দিতে পারবো আমি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আহ, আগে থেকে যদি আপনারা জানতে পারেন তাহলে আগে থেকে ট্রিটমেন্ট সম্ভব, এক্স্যাক্টলি। তাহলে সিমটমস কি কি দেখলে আপনাদের কাছে যাবে পেশেন্ট? সো প্রথমে হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, এইগুলো তো একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে অস্টিওপোরোসিস, যাদের জেনারেলি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়।
স্পেশালি যাদের মেনোপজটা আগের এজে হয়ে যায়, ধরুন 42-তে মেনোপজ হয়ে গেল, সো এদের কি হয়, ওই হরমোনাল সাপোর্টটা চলে যায়, শরীরে একটা যে হরমোনের সাপোর্ট থাকে সেটা থাকে না। তো along with অনেক রকমের প্রবলেম, হাড়গুলোর অস্টিওপোরোসিসও বাড়ে। সো জেনারেলি আমরা রেকমেন্ড করি এনি পারসন অ্যাবাভ 70 ইয়ার্স অফ এজ, আমাদের একটা অস্টিওপোরোসিসের স্ক্যানিং হয়, প্লাস আমরা ওই স্ক্যানটা করে, আর যদি অন্য কোনো সিমটমস থাকে, যেটা আমি বললাম হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সবসময় একটা মানে উইকনেস ফিল করা, ম্যালেজ, যে আমার শরীরটা কাজ করছে না, প্রচুর মানে দুর্বল মনে হচ্ছে, এইগুলোই সিমটমস। এইগুলো উইথ এজ, অস্টিওপোরোসিসের বললাম 70, অস্টিওআর্থ্রাইটিস তো 45-50 থেকেই লোকদের অনসেট হয়ে যায়। তো এজ অ্যান্ড মানে এটা একটা রুটিন চেক আপ, যেমন আমরা একটা ফিজিশিয়ানের কাছে বিপি চেক আপ করাতে রুটিনলি যাই, মানে সিমটম এলে তো যেতেই হবে, সিমটম আসার আগেও একটা বছরে একবার বা 2-3 বছরে একবার একটা জেনারেল অর্থোপেডিক চেক আপ করে নিলে, স্পেশালি বয়স্ক লোকের, ইট ইজ মানে বেটার আর কি। কম বয়সীদের মধ্যে কি এই সমস্যা দেখা যায়? দেখুন, অস্টিও আর্থ্রাইটিস ঠিক হয় না, বাট আচ্ছা। অবশ্যই যদি কোনো চোট পেয়ে কিছু লিগামেন্ট ছিঁড়েছে বা কোনো ফ্র্যাকচার হয়েছে, তাদের ওই জয়েন্টে বাতটা, অস্টিও আর্থ্রাইটিসটা হয়ে যেতে পারে। ওই জন্য যদি এই সব সমস্যা হয়, তার চিকিৎসা করিয়ে নিলে লং টার্মে বা পরের দিকে, কম বয়সে, ধরুন 20 বছরে এরকম আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেল, আমি যদি ওটা চিকিৎসা না করি, আমার 40-এর মধ্যেই হাঁটুতে বাত হয়ে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস, বা একটা আলাদা রকমের বাত, যাতে আমার শরীর, আমার নিজের ইমিউন সিস্টেম আমার হাড়গুলোকে বা আমার জয়েন্টগুলোকে নষ্ট করছে। এটা একটা সিগন্যালিং প্রবলেম, মানে শরীর যেটা ইনফেকশন ফাইট করার ক্ষমতা, ও নিজেরই জয়েন্টস বা বোনকে অ্যাটাক করছে। আচ্ছা। এইগুলো রেয়ার, এইগুলো জেনারেলি লোকের হয় না, বাট সিমটমস আর সেম, ওই সকালবেলায় উঠে জয়েন্টটা স্টিফ থাকা, ব্যথা হওয়া, ছোট ছোট গিঁটগুলোতে ব্যথা হয় রুমাটয়েড আর্থ্রাইটিসে, মেয়েদের বেশি হয়, ফ্যামিলিতে যদি কারোর থাকে তাহলে তাদের রিস্কটা বেশি থাকে, বাট দিজ আর রেয়ার, জেনারেলি এইগুলো ইয়াং বয়সে হয় না। আচ্ছা, এটা কি জেনেটিক্যাল? আছে, দেখুন কিছুটা জেনেটিক আছে, বাট আমরা ওই জিনসটা তো চেঞ্জ এখন অবধি তো মেডিকেল সায়েন্স করতে পারবে না। তো এটা একটা সিঙ্গেল জিন নয়, এটা অনেক হাজার হাজার জিনসের নিজের ইন্টারাকশন, যেটা এই রোগগুলোর বেশি বা কম ডিসিশনটা নেয়। তো সেই ব্যাপারটা মানে জেনেটিক অ্যাসপেক্টটা এখন অবধি আমরা কন্ট্রোল করতে, বা কিছু ওখান থেকে মডিফিকেশন আমাদের, বা কোনো টেস্ট এখনো আমাদের সায়েন্সে নেই। আমরা জাস্ট যদি হয় তার চিকিৎসা বা তাকে আটকে দিতে পারি। আগে থেকে জানা যে আমার এটা হবে বেশি পরিমাণে, এটা এখনো জানার কোনো মেথড নেই। আচ্ছা, আপনি যে বলছিলেন না যে এক্সারসাইজ বা ফুড হ্যাবিটস ঠিকঠাক মেনটেন করলে কারেক্ট। সেটার অনেকটা হেল্প পাওয়া যায়, অবশ্যই। এটা একটু ডিটেলসে যদি বলেন। দেখুন, অস্টিও আর্থ্রাইটিসটা যদি লোকের ভুঁড়ি বেশি থাকে বা ওয়েট বেশি থাকে, তাদের জয়েন্টে বেশি প্রেসার পড়ছে, তাদের অবশ্যই একটু বেশি হবে। আর রোগা মানুষের দেখবেন সবসময় বাতের ব্যথা কম হবে। এই ছাড়া যারা হাঁটু কোমরের স্ট্রেচিং বা ফিজিওথেরাপি আমরা যেটা বলে দিই, বাট আসলে দ্যাট ইজ নাথিং বাট মাসল স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং। একদিকে আমি মাসলটা স্ট্রেচ করে করে তার ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছি। আপনি ভাবুন, আমার একটা সলিড হাড় আছে, তার দুদিকে যদি মাসলসটা অনেক ফ্লেক্সিবল থাকে, তাহলে যদি ওটা কোনো চোট পায়, ওই ফ্লেক্সিবিলিটির জন্য হাড়ের ওপরে প্রেশারটা কম পড়বে। তো যাদের স্ট্রেচিং যারা করে আর যারা স্ট্রেংথেনিং করে, মানে ওই মাসেলের জোরটা বাড়ায়, তাদের এই সিমটমস গুলো অনেকটাই কম হয়। আর যারা রোগা হয় তাদের অস্টিও আর্থ্রাইটিস, স্পেশালি হাঁটু আর কোমরের, কম হয়। আর আচ্ছা। লাইফস্টাইলে যেটা আমরা বলি, যারা ডেস্ক জব করে, মানে অনেক বছর সামনে ঝুঁকে ঘাড়টা নামিয়ে কাজ করে, তাদের ঘাড়ের উপরে স্ট্রেন বেশি পড়ে, তো তাদের ঘাড়ে বাতটা বেশি হয়। আমরা ওই জন্য এই ধরনের পেশেন্ট এলে আমরা সবসময় বলি যে আপনাকে আপনার কাজের জায়গায় বা বাড়িতে আপনাকে চেঞ্জেস করতে হবে। ধরুন, আমার ওয়ার্কিং টেবিল হাইটটা
এটাকে আর্গোনমিক্স বলে, আর্গোনমিক্স বলে টার্ম আছে। আচ্ছা, সব লোকের তো হাইট এক নয়, কিন্তু ওয়ার্ক প্লেসে সবাই চেয়ার টেবিলের হাইটটা সমান। একদমই তাই। সো আনফর্চুনেটলি সবসময় পসিবল হয় না, বাট আপনি যদি নিজের ওয়ার্ক স্টেশনটাকে আই লেভেলে আনতে পারেন, তাহলে আপনার অবশ্যই লং টার্মে ঘাড়ের সমস্যাগুলো কম হবে। হাঁটুর জন্য সেম, যদি আমার ওয়েটটা কম থাকে, আমি হাঁটুর যদি রেগুলার এক্সারসাইজ করি, স্ট্রেচিং আর স্ট্রেংথেনিং, যোগাও দেখা যাচ্ছে অ্যাজ আ ভেরি পজিটিভ বেনিফিট অন জয়েন্ট পেন। তো আমি যদি এক্সারসাইজ করি আর এইগুলো ফলো করি, আমার হাঁটু ব্যথাটাও অনেকটা কন্ট্রোলে থাকবে বা দেরি করে আসবে অস্টিওআর্থ্রাইটিস। দেখুন, আরেকটা কারণ হচ্ছে ওয়াই এই প্রবলেমস গুলো এখন বেশি দেখা যাচ্ছে, বিকজ লোকজনের আয়ু বেড়ে গেছে। লোকজন 80, 85, 90 অব্দি বাঁচছেন। তো এই ডিজিজ আমি যেমন আগে বললাম হ্যাপেন্স, অস্টিওপোরোসিস অ্যাটলিস্ট সিগনিফিকেন্ট হয় 70-এর পরে, আর অস্টিও আর্থ্রাইটিসটা 45-50। আগেরকার যুগে যখন লাইফ স্প্যান এতটা ছিল না, লোকজনের ডিমান্ডস কম ছিল, একটা বয়সের পরে তারা খুব বেশি যে আমরা ফিজিক্যালি এক্সার্ট করব তা ছিল না, সাপোর্ট সিস্টেমটা ছিল, বড় বড় ফ্যামিলিজ ছিল, তাদের সামহাও এই প্রবলেমস গুলোটা এতটা ওরা ফেস করেনি। এখন যেহেতু আয়ু বেড়ে গেছে, লোকজন বয়স্ক হওয়ার পরেও খুব অ্যাক্টিভ আছেন, ওই জন্য ওদের এই প্রবলেমস গুলো ওরা ফেস করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নগুলোর উত্তর তো আমি শুনলাম। এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। নমস্কার, কাকুলি রয় আমি। তো একটা বয়সের পরে হাড় যখন কমজোর হয়ে যায় তখন কি প্রিপারেশন নিলে বেটার হবে যাতে আরো বেশি দিন ভালোভাবে থাকা যায়? দেখুন, এটা একদম ফ্যাক্ট, মহিলাদের বেশি হয়, বিকজ আমি আগে যেমন বললাম হরমোনাল সাপোর্টটা মেনোপজ হলে চলে যায়। এবার যদি ওটা খুব আগে হয়, আগে মানে 45-এর আগে, তাহলে প্রথম একটা গাইনোকোলজিস্টকে কনসাল্ট করবেন। তারা হয়তো কিছু বছরের জন্য ওই হরমোন রিপ্লেসমেন্ট, যদি ওরা মনে করে পেশেন্টের লাগবে, ওরা ওই হরমোনটা রিপ্লেস করে দেবে মুখে খাইয়ে। দ্বিতীয় হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বেশি হয় বিকজ এই হরমোনাল সাপোর্টটা যায়। দ্বিতীয়, জেনারেলি দেখা গেছে যে মহিলাদের হাড়গুলো ফর সাম রিজন আর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিসটা বেশি হয়, মানে তাদের ইনহেরেন্ট টেন্ডেন্সি থাকে। তো সেই ক্ষেত্রে প্রিকশন একটা যেটা বললাম, যে আর্লি যদি হরমোনাল সাপোর্টটা যায়, ধরুন পিরিয়ডসটা বন্ধ হয়ে যায়, তখন একটা গাইনাককে কনসাল্ট করা। আর অবশ্যই যেটা আমি বললাম, বাই 70 একটা রুটিন অর্থোপেডিক চেক আপ দরকার। যেহেতু যখন ওরা দেখে যে এই প্রবলেমস গুলো বাড়াবাড়ি হয়েছে, ওরা তখনই ইন্টারভিন করে এটাকে যতটা সম্ভব আটকে দেবে, বা রিভার্সও কিছুটা করে দেওয়া যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে। নমস্কার, আমার নাম জগদীশ্বরী ব্যানার্জি। লাইফস্টাইল কি হাড়ের সমস্যার জন্য দায়ী? একদম, লাইফস্টাইলের ল্যাক অফ এক্সারসাইজ, প্রচুর সেডেন্টারি লাইফস্টাইল, বসে ডেস্ক জব করা, এইগুলো হ্যাজ অবভিয়াসলি ইনক্রিজ দ্য রিস্ক অফ, মানে আমাদের যে আজকে বেশি বোন ডিসঅর্ডার্স হচ্ছে, তার কারণ হচ্ছে একটা সেডেন্টারি লাইফস্টাইল, সবসময় বসে থেকে কাজ করা, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ সান এক্সপোজার, যেটায় ভিটামিন ডি কম হয়ে যায়। আজকাল তো আপনি দেখবেন প্রায় 80-90% লোকের শরীরে ভিটামিন ডি কম থাকে, বিকজ আমরা সব সময় ধরুন গাড়ির ব্যবহার করছি, ঘরের ভেতরে থাকি, ওই সকালবেলা রোদ্দুরের এক্সপোজারটা দরকার। এটা নিলে আপনার ভিটামিন ডি সিনথেসিসটা অনেকটা বাড়বে। প্লাস ভিটামিন ডি সাপ্লিমেন্টসও নেওয়া যায়, ওটা একটা ওষুধ নয়, ইটস লাইক আ সাপ্লিমেন্ট। আমি যেটা ডিরেক্ট আমার শরীর তৈরি করছে না, আমি ওটাকে মুখে খেয়ে নিলাম, মানে তার কোনো সাইড ইফেক্টস বা সেটা শরীরে কিছু পাল্টাচ্ছে না, ওটা যে শরীরে যেটা দরকার ওটাকে বাইরে থেকে, মানে আপনি ধরে পারেন ইটস লাইক ফুড। এবং খাবার আমাকে নারিশমেন্ট দেবে, কোনো কোনো ভিটামিন সাপ্লিমেন্ট করলে আমার লেভেলস গুলো মেনটেন থাকবে। সো ল্যাক অফ সান এক্সপোজার, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, সেডেন্টারি লাইফস্টাইল, অবশ্যই অল অফ দিস হ্যাজ আ পার্ট ইন অ্যাগ্রাভেটিং অল বেসিক বোন ডিসঅর্ডার্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে গেছেন। তাও কেমন লাগলো আমাদের এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধ এবং শুক্রবার ঠিক সন্ধে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।